চলো চলে এসেছি তোমাদের কাছে এই যে গ্রিন টি অ্যান্ড আজকে একটুখানি ফ্যাট কনজিউম করছি, কারণ এই উইকে তো আমরা ভাত একদম খাচ্ছি না, তা একটুখানি তো ফ্যাট খাওয়া যেতেই পারে। তো আমি আজকে ব্রেড বাটার নিয়ে এসেছি, 3টে স্লাইস আছে। তো চলো খাই আর ভাটবো কি। তো দাঁড়াও, এত চুল উঠছে না আমার। সকালবেলা উঠে সব কাজকর্ম শেষ, অ্যাকচুয়ালি কিছু করারই তো নেই, মেয়ে চলে গেলে আমার কিছু করারই থাকে না। কে ভালোবাসো ব্রেড বাটার আমার মতো? খুব ভালো খাই, আজকে বেশি করে মাখন লাগিয়ে নিয়েছি। আমাদের স্কুলে আমাদের এক বন্ধু ছিল, শিকদাস সরকার আর কি, আর সয় ইয়ে হয়ে যাচ্ছি। ইংলিশে উচ্চারণ হলো সিকতা আর বাংলায় উচ্চারণ হলো শিকতা। তো সিকতা সরকার মেয়েটা খ্রিস্টান ছিল, মানে খ্রিস্টান ছিল না, খ্রিস্টান। ওর টিফিন আনতো যে আমি ওর টিফিন খেতামই, এত মানে ক্রেজ ছিলাম ওর টিফিনের উপর। কারণ ওর মা পাউরুটিতে বাটার লাগাতো, এই পুরো বাটার মানে এক একটাতে মনে হয় 50-60 গ্রাম বাটারই দিয়ে দিত। ভাবো কি পয়সাওয়ালা। আমরা তো ভাবতেই পারতাম না, আমার মা যদি কোনো সময় পাউরুটিতে মাখন লাগাতো, সে মাখন দেখা যায়ই না এরকম ব্যাপার। আর ওখানে সিকতা আনতো এইরকম মোটা পুরু বাটার, আর ও কিন্তু দিত, শেয়ার করতো টিফিন। তারপর নুডলস যে আনতো না, চাউমিন না নুডলস আনতো, একদম সয়া সস দিয়ে ওর মা করে দিত। তার মধ্যে চিকেন, ডিম, মানে একটু আধটু না, মানে খুঁজে খুঁজে বেড়াতে হবে না। আর আমি তো ভাবতেই পারতাম না আমার মা টিফিনে এসব দেবে। কত লোকে ভালো ভালো টিফিন আনতো, তখন আমার সত্যি খুব খারাপ লাগতো। আমার মা টিফিন মায়ের সাধ্য মতো করে দিত, লুচি তরকারিও দিত, আবার চিড়ের পোলাও করে দিত। কিন্তু ওদের টিফিন যেন একটু অন্য ধরনের হতো, বড়লোক টিফিন। লুচি তরকারি তো খুব একটা বড়লোক টিফিন না, বা চিড়ের পোলাও খুব একটা বড়লোক টিফিন না। না, আমি কিন্তু বড়লোক স্কুলে অ্যাক্সিডেন্টালি ভর্তি হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা হলো কি বলতো, মানে ওখানে আমি কিন্তু বেমানান ছিলাম সব কিছুর দিক দিয়ে। এমনকি এতটাই মাখন লাগিয়েছি না দেখো, এমনকি চলো চশমাটা খুলে নিই, দেবো মা, আমি খেয়ে নিই তবে দেবো। এমনকি আমি যে ইউনিফর্মটা পরতাম, আমার বাবা মানে আমাদের তো নেভি ব্লু স্কার্ট ছিল, প্লিটেড স্কার্ট, ওর উপরে হোয়াইট শার্ট, আর তোমার ভুলে যাচ্ছি ডান দিকে কি বাঁ দিকে, ডান দিকে একটা মনোগ্রামওয়ালা, মানে স্কুলের লোগো দেওয়া একটা পকেট, গলায় নেভি ব্লু টাই। তো আমার স্কার্টটাও এত ছোট হয়ে গেছিলো, বাবা স্কার্ট কিনে দিতে পারছিল না। শার্টটা মানে সাদা থেকে, মানে একটা নতুন শার্টের একটা কালার, মানে হোয়াইট কালার, আর পুরনো শার্টের কালারের মধ্যে তো ডিফারেন্স হয়, সাদা রঙটা। আমার মা ভালো কাচতে পারতো, সেটা নয়, কাছাকাছিতে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ওই অনেক দিন হয়ে গেলে শার্টের কালারটা তো একটু হলদেটে হয়, একটু জলের কারণে তোমার হলদেটে হয়।
তো আমার স্কার্টটা হয়ে গেছিলো হাঁটুর অনেক উঁচুতে। এবার সেখান দিয়ে অনেক সময় হয়তো দেখা গেছে হয়তো সেলাই খুলে গেছে, তো স্কার্টের একটা জায়গা। তো কি বলছিলাম, হ্যাঁ, স্কার্টের তলায় অনেক সময় হয়তো দেখা গেছে সেলাই খুলে গেছে। তলাটা তো এরকম চওড়া পট্টি দেওয়া ছিল, তো সেলাই খুলে গিয়ে মানে চওড়া পট্টি আস্তে আস্তে ওটা মা খুলে খুলে সেটাকে আরও বড় করার জন্যে, স্কার্টটাকে আরও লেংথে বড় করার জন্য একদম সরু করে দিয়েছিল। তারপরে সরুর থেকে আর ছিঁড়ে এসে ওটাকে আর সেলাই করার মতো তো হয়তো ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে একটুখানি ঝুলছে স্কার্টটা গোল করে, তো একটা জায়গায় ঝুলছে। মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি, সেলাই খুলে গেলে যেই হয়, যেটুকুনি অংশ খুলে গেছে। হ্যাঁ, তো কি বিশ্রী দেখতে লাগতো, কিন্তু জানো আমার এই লজ্জাটা ছিল। এখন ফিল করি যে আমি কতটা বেমানান ছিলাম। আমি কিন্তু ওদের মধ্যে ওই রকম স্কার্ট পরে আসছি বা কিছু, লজ্জা পেতাম না। বা আমাকে নিয়ে আমার ক্লাসমেটরা কোনো দিন কিন্তু বুলি করেনি, সবাই কিন্তু পয়সাওয়ালা। একমাত্র কয়েকজন, মানে তাও আমাদের ক্লাসে তো ছিলই না, গরিব। তার মধ্যে আমি একজন গরিব। এইগুলো বলতে হবে। কিন্তু এখনকার দিনে যদি এই একই ব্যাপারটা হতো না, তাহলে আমি হয়তো স্কুলে যেতেই পারতাম না, লজ্জায়। বাবা ইউনিফর্ম কিনে দিতে পারেনি, নোংরা ইউনিফর্ম। আমার মা কেচে দিত সবসময়, কিন্তু সবসময় যেন আমি স্কুল থেকে ফিরলেই আমার এক সেটই ইউনিফর্ম ছিল। সেটা অবশ্য ফ্রাইডে করে আমাদের হাউস ড্রেস, মানে হাউস মিটিং থাকতো। আর হাউস মিটিং মানেই সেখানে তোমাকে হাউস ড্রেস পরতে হবে। মানে আমি ইয়েলো হাউসের ছিলাম, তো ওই একটা হাউস ড্রেস আর একটা হলো তোমার স্কুল ইউনিফর্ম। তা মা প্রতিদিনই স্কুল ইউনিফর্মটা আমি আসার পরে দুপুরবেলা কেচে দিত। আমাদের 2:30টায় ছুটি হতো, আর যেহেতু আমার স্কুল থেকে বাড়ি ছিল 5 মিনিটের ডিস্টেন্স, মানে বেল বাজলেও আওয়াজ পাওয়া যেত এরকম। বাড়ি থেকে স্কুলের বেল বলো, স্কুলের সিস্টাররা মাইকে যে কথা বলছে সেটা বলো, সমস্ত শোনা। তো স্কুল থেকে আসলে মা রোজ কেচে দিত, তারপরে যখন আমি স্কুলে যেতাম, মিস অ্যানা ছিল আমাদের, যারা আমাদের স্কুলে পড়েছো তারা চিনবে। মিস অ্যানা হলো স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতো স্টুডেন্টদেরকে স্কুল টাইমে, স্কুল ছুটির সময় না, স্কুল ওপেন মানে যখন হতো আর কি, স্কুল যখন আমরা ঢুকতাম সেই সময় মিস অ্যানা গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, চেক করতো যারা ঢুকছে, নেলস চেক করতো, আমরা প্রপার ইউনিফর্মে আছে কি না, টাইডি আছে কি না, এগুলো দেখতো। যাদের চুল এরকম সাইজের তারা চুলটাকে 2টো পনিটেল করেছে কি না, একটা পনিটেল চলতো না। আর যাদের চুল বড় তারা 2টো বেনুনি করে আসবে, একটা চুল বাঁধাতে থাকতো না। তো এইগুলো মিস অ্যানা চেক করতো। আমি চেষ্টা করতাম মিস অ্যানাকে লুকিয়ে চলে আসা, কারণ তখন তো সব যেতে হতো, হয়তো অনেক সময় পালিয়ে গেলাম। মিস অ্যানা হয়তো একজনকে দাঁড় করিয়ে ইউনিফর্ম নিয়ে বলছে, তার মধ্যে থেকে আমি পালিয়ে যেতাম, এরকম একটা ব্যাপার। কিন্তু সবসময় তো তার চোখে ধুলো দিতে পারতাম না। এবার আমার ইউনিফর্মেই উনি প্রথম খুঁতটা ধরতো, স্কার্ট, চেঞ্জ ইয়োর ইউনিফর্ম, চেঞ্জ ইয়োর স্কার্ট, ইউ হ্যাভ গ্রোন টল অ্যান্ড ইয়োর স্কার্ট ইজ টু শর্ট বলতো। কিন্তু আমি তো এটা তখন বলতে পারতাম না যে ম্যাম মাই ফাদার কান্ট অ্যাফোর্ড নাও, এটা বলার ক্ষমতা আমার ছিল না। আবার কোনো সময় এই কথাও বলতো যে সি ইয়োর ইউনিফর্ম সো আনটাইডি, বাট অ্যাকচুয়ালি আনটাইডি না, ওটা ইয়েলোইশ কালার হয়ে গেছিলো। তো এখন এগুলো ফিল করি, হয়তো বা তখন যদি এখন হতো হয়তো আমি স্কুলে যেতামই না, কিন্তু সেই সময় যেতাম এবং ভয়ও পেতাম স্কুল ঢোকার সময়, এই যে অ্যানার চোখে পড়বো, এইবারেই অ্যানা শুরু করবে, মিস অ্যানা এরকম ওরকম শুরু করবে। তো এই ব্যাপারগুলো ছিল। তো তাই মানে এই খেতে খেতেই আমার স্কুলের কথা মনে পড়ে গেল যে
টিফিনগুলো যে আমি আনতাম সবার থেকে ইউনিক ইন দ্য সেন্স, মানে খাবার সবাই বড়লোক খাবার আনতো, আমি কিন্তু সেরকম খাবার টিফিন আনতাম না। আর আমরা বেশ 15-20 জন গোল করে বসতাম টিফিন খেতে। তো কি আর কি অ্যাকচুয়ালি এইগুলোই বলা। আর হাউস ড্রেস যেটা ছিল আমার, সেটা আমার ছিল তোমার 2 রকমের হতো, একটা টেরিকট একটা কটন। তো সবার দেখতাম হাউস ড্রেসটা এক রকমের, আর আমি তো স্কুল থেকে বানিয়েছিলাম না। হাউস ড্রেস যখন বানানো হয়েছিল তখন আমাদের পাশে মিমি টেলার্স আছে, মিমি টেলার্সই সমস্ত স্কুলের ইউনিফর্ম বানানোর দায়িত্ব মিমি টেলার্সের ছিল। আর যখন হাউস ড্রেস স্টার্ট হলো, হাউস ড্রেস যখন তৈরি হলো 2 রকমের, মানে হাউস ড্রেসের শুধু তোমার একটা স্যাশে থাকবে, মানে বেল্ট থাকবে ইয়েলো হাউসের, আর একটা পুরো ফ্রক টাইপের তোমার কলারওয়ালা হোয়াইট কালার। তো মিমি ইয়ে করতো, এই অর্ডারগুলো নিত। কিন্তু আমার বাবার তো টাকা ছিল না যে সাথে সাথে টাকাগুলো পে করবে, তা আমি বলেছিলাম আমি বাইরে থেকে ইয়ে করব। আমার এখনও মনে আছে, আমার 1-এ আমার একটা টিচার ছিল মহুয়াদি, সে এখন আর নেই, বহু বছর আগেই তার ব্লাড ক্যান্সার হয়েছে, মারা গেছে। মহুয়াদি ওই স্কুলেরই স্টুডেন্ট ছিল, এক্স স্টুডেন্ট। মহুয়াদি আমাকে, আমি লাস্ট 6-এ আমার মনে আছে মহুয়াদি বিয়ে হয়ে গেছিলো। মহুয়াদি পড়াতো, আমাকে 1 পড়িয়েছে, 2 পড়িয়েছে, 3 থেকে মহুয়াদি আর ছিল না, মহুয়াদি বিয়ে হয়ে গেছিলো। সেই মহুয়াদি আমাকে কিন্তু আমাদের সাথে টাচে ছিল, কারণ আমার মা ওই যে মহুয়াদি পড়াতে আসতো, মানে মহুয়াদি একদম আমাদের বাড়ির মেম্বারের মতন হয়ে গেছিলো। মহুয়াদির দিদির বিয়েতেও আমরা গেছিলাম, কিন্তু মহুয়াদির বিয়েতে আমরা যাইনি, মানে আমাদের বলেও নি, কারণ আর সেরকম কানেকশন ছিল না। কিন্তু বিয়ের পরে মহুয়াদি আমাদের সাথে কানেক্ট করে। আর যেহেতু আমার টিচার ছিল না বলে মহুয়াদি বলেছিল, মহুয়াদির মানে বাপের বাড়ি আসলেই মহুয়াদি বলেছিল যে ওর বাড়িতে গিয়ে পড়ে আসতে। তো সেটা অ্যাকচুয়ালি সম্ভব হতো না, কারণ মহুয়াদি বাপের বাড়িতে হয়তো 3-4 দিনের জন্য আসতো, তো কী আর দেখিয়ে দেবে, ম্যাথস বলেছিল, কিন্তু বলেছিল, খুব ভালো ইয়ে ছিল। সেই মহুয়াদি আমাকে হাউস ড্রেস বানিয়ে দিয়েছিল, আমার এখনও মনে আছে। কিন্তু তাও আমি মুখ ফুটে বলতে পারিনি, কারণ মহুয়াদি যে হাউস ড্রেসটা বানিয়ে দিয়েছিল সেটা বানিয়ে দিয়েছিল কটনের। এবার কটনের কাপড়ের মোটা ম্যাটেরিয়াল, আর যেটা টেরিকট ছিল সেটা একটু 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 পাতলা টাইপের, একটু সিল্ক টাইপের ছিল, সবার চকচকে করতো। আর কটনটা একটু ম্যাড় ছিল। আমি এইগুলোর ডিফারেন্সিয়েট তখন করতে জানতাম না ঠিক। আমি ভাবতাম, ইস ওদের মতন কেন না আমার ইউনিফর্মটা। মানে যতই আমি নতুন পড়ে গেলাম, মহুয়াদি আমাকে বানিয়ে দিল, মানে টেলরে নিয়ে গিয়ে, দোকানে নিয়ে গিয়ে বানিয়ে দিল, কিন্তু আমি সবার থেকে আলাদা। আমার হাউস ড্রেসটাও মোটা, আমি নতুন পরে গেছি তাও যেন আমার মনে হচ্ছে যে আমার ইয়েটা পুরনো সবার থেকে। তো এরকম ছিল। কিন্তু তাহলেও কোনো দিন কোনো বন্ধুরা কিন্তু এটা নিয়ে কোনো দিন হাসাহাসি করেনি। আজকে যদি হতো তাহলে কিন্তু হাসাহাসি হতো। দাঁড়াও, গ্যাসটা বন্ধ করে দিয়েছে। এক সময় না প্রেশার কুকারে জল বেশি হয়ে যায়। হ্যাঁ, এইবারে হলো তোমার জুতো আর সক্স। আমাদের না এসিপিডাব্লিউ এক্সাম হতো, তো অনেক সময় এসিপিডাব্লিউ এক্সামে তোমাকে ইয়ে দিত, সক্স কাচতে হবে। এবার বুদ্ধি তো এত ছিল না, আমার সক্স তো হলুদ হয়ে গেছে। তো সেই সক্স যখন পায়ের থেকে খুলে তুমি কাচবে, মানে সেটার পরীক্ষা আর কি, সবার দেখছি সাদা চকচক করছে, আমার যতই সার্ফ দাও আমার তো হলদে। তখন এই বোধগুলো ছিল না। হয়তো যাদের মানে এই এসপিডাব্লিউ এক্সামের সময় হয়তো 3-4 দিন আগে মোজা কিনে রাখতো, 3-4 দিন ওই মোজা পরতো, তাতে মোজাটার কালার তো চেঞ্জ হতো না, তো ফলে যেই সাবান দিয়ে ইয়ে করতো তাহলেই চকচক হয়ে যেত। এই বুদ্ধিগুলো তো আমার ছিল না। ওই জন্যে এসিপিডাব্লিউ এক্সামিনেশনে আমি সবসময় সি পেয়েছি, CD, কারণ আমার হতো না সে যতই এ করো। জুতোতে পলিশেও তাই, আমার জুতো তো পুরনো জুতো, তো পুরনো জুতোর সামনের দিকে কী হয়ে যায়, আমাদের তো পাম্প শু ছিল বকলেস লাগানো, ঠিক আছে। তো পুরনো জুতো, আমার জুতোর সামনেটাও তোমার ঘেদ্রে বেদ্রে যেত, তো ওই জুতোতে তুমি যতই পালিশ লাগো পলিশটা ইয়ে হতো না। আর সব জুতো পরেছে পয়েন্টেড সামনের দিকটা, এটা তো সব দামি জুতো পরতো, আমি তো আর দামি জুতো পরতাম না, বাটার শুই পরতাম। কিন্তু ওদের বাটার শুয়ের একটা আলাদা ইয়ে ছিল, আর আমার বাটার শুটা যেন মুখের সামনেটা ভোতা টাইপের, আর পরে তো আরও ভোতা হয়ে যেত। আর যারা পরে আসতো সামনেটা একদম পুরো পামশুর মতন, সামনেটা চুচলো। তো ব্যাপারটা হলো তখন শু পলিশেও অনেক সময় এসপিডাব্লিউ এক্সাম হতো। এবার শু পলিশেও আমি দেখেছি, আমি
হতো না তো, চকচক করতো না তো, আর ওরা তো হয়তো নতুন জুতো কিনে ফেলতো। কারণ ব্যাপারটা এইখানে বুদ্ধিগুলো আমি অ্যাপ্লাই করতে পারতাম না, ফলে এসিপিডাব্লিউ এক্সামিনেশনে কোনো দিনই আমি পাইনি, সি হতে পারি। যাই হোক, এখন এই ব্রেড বাটার খাচ্ছি বলে হঠাৎ করে মনে পড়লো এই সমস্ত কথা। তো এখন যেমন আমার ক্ষমতা আছে একটু বেশি করে বাটার খেতে পারবো বা মেয়েকে খাওয়াতে পারবো, আমার মেয়ে কিন্তু খেতে চায় না বাটার, ফ্যাট বলে খেতে চায় না। আমি ওকে বাটার দেখবে, বাটার রুটি যখন দিই একদম দেখবে হালকা, বুঝতেই পারবে যদি গ্রিস করি একটুখানি, ও বাটার বেশি নেবেই না। অথচ এখন আমার ক্ষমতা আছে ওকে প্রচুর বাটার খাওয়াতে পারি। এখন সেটাই হলো ব্যাপার, মানে মানুষের যখন হয়তো ক্ষমতায় আসে তখন হয়তো তার প্রয়োজনটা পড়ে না। এক্স্যাক্টলি আমার কথাও তাই। এখন যা আমার বয়স হয়ে যাচ্ছে, আর কি যেই ইচ্ছাগুলো, দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, এইখানে বেড়াতে যাবো ওখানে বেড়াতে যাবো, আস্তে আস্তে তো আমার সেই শক্তিটাও কমে যাচ্ছে। আমি কি পারবো? হয়তো তখন পারবো না, তখন মেয়ে যাবে, আমি ঘরে বসে থাকবো। কারণ আমার হয়তো হাঁটু ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে। আমি এই যেমন আমার মাকে সেদিনকে আমাদের বাড়িতে কীর্তন হয়েছে, সে হামাগুড়ি দিয়ে দিয়ে আমরা ভেবেছিলাম মানে মাকে কোলে করে নিয়ে মেয়ে উঠবে, উঠে আসবে, কিন্তু মা সে হামাগুড়ি দিয়ে দিয়ে এই 4 তলায় উঠেছে। তো তার বয়স হয়েছে তাই। তো সেক্ষেত্রে আমারও এক্স্যাক্টলি তাই হবে, আমি হয়তো হাঁটতে পারবো না। আমার মা হাঁটতে পারে না, এখান থেকে একটুখানি হাঁটলেই মার কোমর ধরে যায়, মা নিচু হয়ে যায়। তো এইগুলো যখন চিন্তা করি না, সত্যি আমি ভাবি যে ওই সময়টা তো পেরিয়েছি, যে সময়টা আমি লম্ফঝম্ফ, হাসাহাসি, খাওয়া দাওয়া, যাই খাই না কেন অম্বল হবে না, যাই খাই না কেন সুগারের কোনো ব্যাপার নেই যে সুগার বাড়বে কি না। কিন্তু এখন মানে কিন্তু সেই সময় আমি সেই জিনিসগুলো পাইনি। আর এখন যদি সেই জিনিসগুলো অ্যাভেলও করি, এখন কিন্তু অনেকটা আমাকে চেক করতে হবে সব ব্যাপারে। ব্যাস, চলো এই ভাট বকলাম তোমাদের সাথে। লাভ ইউ অল।